নমস্কার বন্ধুরা, আপনাদের অনুভূতির আকাশে ভালোবাসার রং ছড়িয়ে দেওয়া আপনাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা ভালোবাসা আর এক আকাশ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো আজকেও এই বিশেষ, নতুন এবং এক চরম নাটকীয় পর্বে পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হতে হাজির হয়েছি আমি এবং আপনাদের গল্পের প্রিয় বন্ধু মিস্টার অলোকেশ সরকার। বন্ধুরা, বিগত ৯ নম্বর পর্বের সেই শেষ দৃশ্যটি আমাদের সবার চোখকে কিন্তু অশ্রু সজল করে দিয়েছিল। আমরা দেখেছি রক্তের সাগরে ভেসে যাওয়া তনুকে কোলে তুলে নিয়ে হসপিটালের করিডোর দিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঋষিরাজ। যে তনুকে সে আজীবন শুধু অবহেলা আর ঘৃণা করে এসেছে, আজ সেই মেয়েটাই নিজের জীবন বাজি রেখে ঘাতকের বিষাক্ত বুলেট নিজের বুকে টেনে নিয়েছে শুধুমাত্র ঋষিকে বাঁচানোর জন্য। অপারেশনের থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকা ঋষির সেই পাথরের মতো কঠিন অহংকার আজ যেন তনুর রক্তের প্রতিটি ফোঁটায় চুরমার হয়ে গেছে। ঋষির চোখ ফেটে আজ জল বেরোচ্ছে। এ কি শুধুই অপরাধবোধ, নাকি অবহেলার আড়ালে লুকিয়ে থাকা কোনো গভীর ভালোবাসা? আজ ডাবল ডিজিটের এই বিশেষ ১০ নম্বর পর্বে এসে প্রতিটি শ্রোতার মনে এখন একটাই প্রশ্ন: মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা তনু কি পারবে আবার ঋষির জীবনে ফিরে আসতে, নাকি ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে চিরদিনের মতো হারিয়ে যাবে? আর ওদিকে রক্তিম, যে নিজের ভাইয়ের প্রাণ কেড়ে নেওয়ার জন্য এই নোংরা চক্রান্ত বুনেছিল, তনুর এই আত্মত্যাগের পর সে কি পারবে পার পেয়ে যেতে, নাকি ঋষিরাজের রুদ্ররূপ এবার তছনছ করে দেবে রক্তিমের সেই অহংকারকে? আজ ১০ নম্বর পর্বে এসে আমাদের এই উপন্যাস এক অবিশ্বাস্য, হারহীন করা এবং চূড়ান্ত আবেগঘন মোড় নিতে চলেছে, যা আপনাদের বুকের ভেতরটা কাঁপিয়ে দেবে। বন্ধুরা, তনু আর ঋষির এই ভালোবাসার সফরকে আপনারা যেভাবে নিজেদের মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন এবং বিগত ৯টি পর্ব ধরে যে অবিশ্বাস্য ভালোবাসা আমাদের উজাড় করে দিয়েছেন, তার জন্য এই চ্যানেলের ক্রিয়েটর হিসাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার রয়ে যায়। একটি গল্পকে জীবন্ত করে তুলতে রাত জেগে স্ক্রিপ্ট লেখা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সাজানো আর ঘণ্টার পর ঘণ্টা ভয়েস দেওয়ার এই অক্লান্ত পরিশ্রম তখনই সার্থক হয় যখন আপনাদের পক্ষ থেকে একটুখানি ভালোবাসা ফিরে পাই। আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি সুন্দর কমেন্ট আর একটি মাত্র সাবস্ক্রিপশন আমাদের মতো গল্পকারদের জন্য কতটা বড় অনুপ্রেরণা তা আপনারা খুব ভালো করেই জানেন। তাই গল্পের রহস্যে হারিয়ে যাওয়ার আগেই এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যারা আজকে আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারে একদম নতুন এসেছেন, তারা আর দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে এর পরবর্তী অর্থাৎ ধামাকা ১১ নম্বর পর্বটিও ইউটিউবের পর্দায় সবার আগে উপভোগ করতে পারেন। আর হ্যাঁ, ঋষি আর তনুর এই পরিণতি নিয়ে আপনার মনের অনুভূতিটি কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আর একটি মুহূর্ত অপেক্ষা নয়, বুক ভরা অনুভূতি, চোখের জল আর টানটান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের বিশেষ আয়োজনে। শুনতে থাকুন ভালোবাসার ছোঁয়া পর্ব ১০। তনু অফিস ছুটি হওয়ার পরে রিয়ার সাথে বেরোয়, কিছু কেনাকাটি করে তারপর যে যার মতো অটো ধরে বাড়ি চলে যায়। তনু বাড়িতে এসে দেখে ঋষি বাড়িতে চলে এসেছে। তনু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তখনই মল্লিকা দেবী ঘরে আসেন। মা কিছু বলবে? তোমাদের তো কালকে অষ্টমঙ্গলায় তনুদের বাড়িতে যেতে হবে। আমি জানি দাদু ভাই, তুমি ওই বাড়িতে ওই পরিবেশে ২.৫ দিন থাকতে পারবে না, তাই তোমরা সকালে গিয়ে রাতে আবারও একসাথে ফিরে আসবে, বুঝলে? ঋষি তনুর দিকে একবার তাকিয়ে বলে, তনু তো ওদের বাড়িতে থাকতে চাইবে। তনুর যদি থাকার ইচ্ছে হয় তাহলে পরে গিয়ে থাকবে। আমি ওনাদের বলে দিয়েছি তোমরা কাল সকালে যাবে আর বিকেলে চলে আসবে। তনু, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, ওখানে গিয়ে বাবা মাকে দেখে আবার যেন থেকে যেও না। ঋষিকেও জোর করো না থাকার জন্য, বুঝেছ? তনু বলে, ঠাম্মা, আমি কাউকে জোর করবো না, সে স্বভাব আমার নেই, আর আমিও চলে আসবো। তনু মনে মনে বলে, আসলে আমি নিজেও ওই বাড়িতে থাকতে চাই না। এটা আমার নিজের বাড়ি নয়, সেটা আমি জানি, কিন্তু ওই বাড়িটাও আমার নিজের নয়। দম বন্ধ হয়ে আসে আমার ওখানে। সবাই শুধু ওখানে টাকা চেনে। আজ আমি যা কিছু করেছি সব ওদের ভালো থাকার জন্য করেছি, কিন্তু ওরাও তো আমাকে এই কথা শোনায়। ভাগ্যিস বিয়ের জন্য ১ টাকা খরচ করতে হয়নি, নাহলে সেটাও শোনাতো আমাকে। তাহলে ওই কথাই রইলো। এখন আমি যাই, তোমরা ডিনার টাইমে নিচে এসো। মল্লিকা দেবী চলে যান। তারপর ঋষি নিজের ঘরে অফিসের কিছু কাজ করতে বসে, আর তনু রান্নাঘরে যায় বীণা দেবীকে রান্নায় সাহায্য করতে। বীণা দেবী তনুকে রান্নাঘরে দেখে বলেন, এ কি তনু, তুমি রান্নাঘরে কি করছো? তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি একটু পরেই খেতে রাখবো। কেন কাকিমা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি না? কি রান্না করছেন আপনি বলুন? বীণা দেবী একটু হেসে উত্তর দেন,
তেমন কিছু না, ওই কয়েকটা মাছের ডিমের বড়া ভাজছে এখন। এই বাড়িতে এত সাধারণ রান্নাও হয়? না, এই বাড়িতে এইসব করার নিয়ম নেই। মা বলেন এইসব নাকি গরিবের রান্না। আর ঋষি তো আবার এসব ছুঁয়েও দেখে না। কিন্তু আমি আর নেহা খেতে খুব ভালোবাসি, তাই মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বানাই। তুমি খাবে? এই বলে বীণা দেবী তনুর হাতে দুটো বড়া ভাজা দেয়। তনু খেতে খেতে ভাবে, এগুলো নাকি গরিবের রান্না। হ্যাঁ, অথচ আমাদের বাড়ি গিয়ে আপনাদের বাড়ির ছেলে কত তৃপ্তি করে এই বড়া ভাজাই খেয়ে এসেছিল। তারপর বীণা দেবী বললেন, চলো তনু, ডাইনিং টেবিলে চলো, আর দেরি করো না, কারোর কপালে আজকে না হলে খাবারই জুটবে না। এই বলে বীণা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তারপর সবাই একসাথে ডিনার করে যার যার ঘরে ঘুমোতে চলে যায়। পরের দিন ওদের অষ্টমঙ্গলায় যেতে হবে, তাই সকাল সকাল তনু উঠে স্নান করে নতুন একটা শাড়ি পরে রেডি হয়ে নেয়। ঋষি ঘুম থেকে উঠে দেখে তনু কাজল পরছে। অনেকদিন পর তনুকে সাজগোজ করতে দেখে ঋষির খুব ভালো লাগে। এমন সময় মল্লিকা দেবী দরজায় নক করে ভেতরে এসে তনুর হাতে একটা গয়নার বাক্স ধরিয়ে দিয়ে বলেন, বিয়ের পরে আজ প্রথম বাপের বাড়ি যাচ্ছ, এত সাধারণ গয়না পরে গেলে লোকজন মুখার্জি বাড়িকে ছিচি করবে। এই বাক্সে একটা ডায়মন্ড নেকলেস আছে, এখন পরে যাও, রাতে এসে আমাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে। এই বলে তনু ঋষির গিফট দেওয়া সরু সোনার চেনটা খুলে ডায়মন্ড নেকলেসটা গলায় পরে নেয়। এটা দেখে ঋষির খুব রাগ হয়, কিন্তু কিছু না বলে ওখান থেকে উঠে যায়। এদিকে তনুর বাড়ির সবাই ওদের অষ্টমঙ্গলের জন্য নিজেদের সাধ্য মতো আয়োজন করেছে। 2 রকমের মাছ, মাংস, ফল, মিষ্টি সবকিছুরই ব্যবস্থা রাখে। এত কিছুর আয়োজন দেখে লতা দেবী তনুর মাকে বলে, কি ব্যাপার শিবানী, হ্যাঁ ওই মেয়ের জন্য আবার এত আয়োজন কিসের রে? এত টাকা খরচ করতে গেলি কেন? আমি খরচ করব কেন? এইসব কিছু তনুর টাকাতেই হয়েছে। লতা দেবী এই শুনে একটু নিশ্চিন্ত হলেন, কিন্তু বিনয়বাবু উদ্বিগ্ন হয়ে শিবানী দেবীকে বলেন, মেয়েটা আজ বিয়ের পর প্রথমবার বাপের বাড়িতে আসছে, আর তুমি ওর টাকাতেই ওকে খাওয়াবে? তনু তো টাকাটা আমাদের জন্যই দিয়েছে গো, যাতে আমরা ওদের ভালো করে খাওয়াতে পারি। তাহলে যাও, তুমি বাজার করে আনো। মেয়ে জামাইকে খাওয়ানোর মতো টাকা আছে তোমার কাছে? আবার ওই একই কথা। আমি তো বলেছি আমি টাকা জোগাড় করার চেষ্টা করব। সে তো বোঝাই যাচ্ছে, সময়ের মধ্যে টাকা জোগাড় না হলে ছেলেটাকে কলেজে ভর্তি করতে পারবো না। কিন্তু তুমি এখনো একটা টাকাও জোগাড় করে উঠতে পারলে না। মা, দিদির কাছে চাইলে হয় না? দিদির তো অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। খবরদার, খবরদার, জামাইয়ের কাছে টাকা চাইবে না। না শুভ, দিদির কাছে চাইতে পারবো না। হাজার হোক দিদি এখন অন্যের বাড়ির বউ। তোমার বাবা জোগাড় করতে পারলে তুমি ভর্তি হবে, না হলে হবে না, ব্যাস। শুভ রাগ করে ঘরের ভেতরে চলে যায়। এমন সময় দরজায় বেল বাজে। অনু গিয়ে দরজা খুলে দেখে তনু আর ঋষি এসেছে। শিবানী দেবী তাড়াতাড়ি বরণডালা নিয়ে এসে ওদের বরণ করে ঘরে ঢোকায়। তনু ঘরে ঢুকতেই লতা দেবী তনুর পা থেকে মাথা ভালো করে মেপে নেয়। তারপর বলেন, বাবা তনু, বড়লোক বাড়ির বউ হয়তো, তোর খুব সাজগোজ বেড়ে গেছে রে দেখছি। তনু কোনো উত্তর না দিয়ে চুপ করে সকলকে প্রণাম করে তারপর সোফায় গিয়ে বসে পড়ে। ঋষি ওর পাশে গিয়ে বসে। তারপর ঠাকুর মশাই আসেন। পুজোর নিয়ম কানুন সব মিটে গেলে শিবানী দেবী ওদের খেতে ডাকে। এতক্ষণ ধরে একবারও শুভকে দেখতে না পেয়ে তনু ওর মাকে জিজ্ঞেস করে, এতক্ষণ হয়ে গেল আমি এসেছি, একবারও তো ভাই আমার কাছে এলো না, ও কোথায়? বাবু আমার ওপর গোসা করে ঘরে দৌড় দিয়েছেন। এই শুনে তনু শুভর ঘরের দিকে দেখে। ও খাটের এক কোনায় বসে রেজাল্টটা হাতে নিয়ে কাঁদছে। ভাইকে এভাবে দেখে তনু জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে তোর? রেজাল্টটা হাতে নিয়ে এভাবে কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করবো বল? আর এই রেজাল্টটা এবার ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছা করছে। এই বলে শুভ রেজাল্টটা সবে ছিঁড়তে যাবে, তখনই তনু ওর হাত থেকে ওটা কেড়ে নিয়ে বলে, কি করছিসটা কি? শান্ত হ আর আমাকে বল হয়েছেটা কি? আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে রে দি ভাই। ডোনেশন ছাড়া কলেজে ভর্তি হওয়া যাবে না। আরে মোটে 5 দিন সময় আছে, আমার আর ইঞ্জিনিয়ারিং পড়া হবে না রে দি ভাই। উমা, এর জন্য কে কাঁদে? ডোনেশন দিয়ে ভর্তি হয়ে গেলেই তো হয়। তখনই শিবানী দেবী ঘরে ঢুকে বলেন, এত সহজ নয় তনু, 15 লাখ টাকার ডোনেশন চার্জ। কোথায় পাবো এখন এত টাকা? সে কি আমাকে আগে জানানি কেন মা? কি হতো তোকে জানিয়ে? তুই নতুন সংসারে গেছিস, তাই তোকে ব্যস্ত করতে চাইনি। তাছাড়া আমরা বারবার বিপদে পড়বো আর তোর কাছে হাত পেতে তোর থেকে টাকা নেবো, এটা তো আর হতে পারে না, তাই না? এসব কি বলছো মা? তোমাদের বিপদ কি আমার বিপদ নয়? এমন সময় লতা দেবী ঘরে ঢুকে এই সমস্ত কথা শুনে তনুকে বলেন, ঠিকই তো বলেছে তনু, এত বড় লোক বাড়ির বউ গলায় হীরের হার পরে ঘুরে বেড়ায়, সে তার ভাইয়ের পড়াশোনার জন্য মাত্র 15 লাখ টাকা দিতে পারবে না। কিরে তনু, এই কটা টাকা তোর বরের কাছ থেকে চেয়ে দিতে পারবি না তুই? না, বরের কাছ থেকে আমি চাইতে পারবো না। দেখেছিস শিবানী, আমি তোকে বলেছিলাম না, এই মেয়ে 1 নম্বরের স্বার্থপর। বড়লোক বর পেয়ে তাদেরকে ভুলে গেছে রে। সত্যি দি ভাই, তুই বদলে গেছিস। আমি ভেবেছিলাম অন্তত তুই আমার পাশে থাকবি। দিদাই ঠিক বলে, তুই একটা স্বার্থপর। মা দয়া করে চুপ করো তুমি। আর শুভ, নিজের মুখটা বন্ধ রাখ। বড় দিদির সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানিস না দেখছি। তোকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না, কালকে গিয়ে নর্মাল কলেজে ভর্তি হয়ে আসবি তুই।
আমি ইঞ্জিনিয়ারিং কলেজেই ভর্তি হব, না হলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। চুপ কর শুভ। আমি আমি বরের কাছ থেকে টাকা চাইবো না বলেছি, কিন্তু টাকা দেব না এমন কথা তো আমি বলিনি। ইঞ্জিনিয়ারিং পড়বি, আমি টাকা পাঠিয়ে দেবো তোকে। এই কথাটা শুনে শুভ খুশি হয়ে তনুকে জড়িয়ে ধরে। তনু মনে মনে ভাবে, আমার কাছে তো এখন টাকা আছে, এত কিছু তো বাড়ির লোককে ভালো রাখার জন্যই আমি করছি। শুভর ক্যারিয়ার আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। তারপর তনু ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে খাবার টেবিলে ঋষি অপেক্ষা করছে। সেটা দেখে শিবানী দেবী তনু আর ঋষিকে খেতে দেয়। শুভর বিষয়ে ঋষিকে কিছুই জানায় না। ঋষির খাওয়া হয়ে গেলে ও তনুর ঘরে চলে যায়। তনুও খেয়ে শিবানী দেবীর হাতে হাতে কিছু কাজ গুছিয়ে দেয়। তারপর ঘরে গিয়ে ঋষিকে বলে, চলুন, প্রায় বিকেল হয়ে গেল, বাড়ি ফিরতে হবে তো। তুমি চাইলে আরো কিছুক্ষণ থাকতে পারো, আমি ঠামাকে বুঝিয়ে বলে দেবো। না, আমি থাকতে চাই না, বাড়ি চলুন। ঋষি একটু বিরক্ত হলেও কিছু বলে না। ওরা সবাইকে বিদায় জানিয়ে তনুকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। এদিকে তৃণা ঋষির বাড়ি পৌঁছে মল্লিকা দেবীর জন্য অপেক্ষা করছে। মল্লিকা দেবী এসে বলেন, কেমন আছো তৃণা, বিয়ে টিয়ে করলে নাকি? কি যে বলেন ম্যাডাম, না এখনো সিঙ্গেল। তা কোন ফাইলে সই করতে হবে দাও আমাকে। তৃণা মল্লিকা দেবীর হাতে ফাইল দুটো দিয়ে অপেক্ষা করে। মল্লিকা দেবীর সই করা হয়ে গেলে তৃণা ফাইল দুটো নিয়ে চলে যায়। তৃণা বেরিয়ে যাবার পর মল্লিকা দেবী মনে মনে ভাবেন, এই মেয়েটা ঋষির সাথে অনেক দিন ধরে কাজ করছে, তার মানে ঋষিকে ভালোই চেনে। এবার এই মেয়েটাকে কাজে লাগাতে হবে। তারপর মুচকি হাসি হেসে নিজের ঘরে চলে যায়। ঘরে ঢোকার পর তনুর ফোন আসে ডাক্তারের কাছ থেকে। কথা বলে শান্তি পায়। নিজের মনে বলে, থ্যাংক ইউ ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছ। অপারেশনের পর এখন আমি বেবি ক্যারি করতে পারবো, আমি মা হতে পারবো। এই কন্ট্রাক্ট আর ভাঙতে হবে না। তবে এখন এই বিষয়ে কাউকে কিছু জানানো যাবে না। ডিনার টেবিলে তনু অন্যমনস্ক হয়ে খাচ্ছে। খেতে খেতে শেষ পাতে আনারসের চাটনি খেয়ে ফেলে। কয়েক মিনিট পর থেকেই ওর শরীরটা কেমন অস্থির করতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়, চোখ মুখ লাল হয়ে যায়, তনুর গলাটা ধরে আসে। তনু জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। ঋষির হঠাৎ তনুর দিকে নজর যায়। তনুকে এমন অস্থির হতে দেখে খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে তনুকে ধরে ফেলে। কি হয়েছে তোমার, এমন কেন করছো? তনু, তনু কথা বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি খেয়েছো তুমি? বাড়ির সবাই ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই তনুর সারা গা হাত পা লাল হয়ে ফুলে যায়। ঋষি ওকে দেখে ভয় পেয়ে যায়। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। তনুর গা আর মুখ লাল হয়ে ফুলে যেতে থাকে। সবাই ভয় পেয়ে যায়, ঋষিও পায়। ঋষি বুঝতে পারে খাবার থেকে কিছু হয়েছে, তাই তনুর পাতে বাকি চাটনিটা দেখে ওটা হাত দিয়ে মুখে দিয়ে বলে, দেখি এটা তো আনারসের চাটনি, এটা কে বানিয়েছে? মল্লিকা দেবী বলেন, আরে এটা তো তোমার ফেভারিট দাদু ভাই, তাই তো আমি বলেছিলাম বানাতে। ও গড, আনারসে তনুর অ্যালার্জি আছে। তনু, তুমি কি করে এতটা খেয়ে নিলে? নিজে একবার দেখলে না? তনু ওদিকে নিঃশ্বাস নিতে পারে না, ওর দম আটকে আসে যেন। উত্তর দেওয়ার মতো অবস্থা ওর নেই, প্রায় অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থা হয়। আর ওর চোখ মুখ গা হাত পা সব ফুলে কেমন যেন লাল হয়ে যায়। তনুকে এত কষ্ট পেতে দেখে ঋষি সহ্য করতে পারে না, তাই ওকে কোলে নিয়ে উপরে চলে যায়। তারপর ডক্টরকে ফোন করে আসতে বলে। ওকে শুয়ে কাতরাতে দেখে ঋষির মনে পড়ে একবার দিল্লিতে ওর এরকম অবস্থা হয়েছিল, তখন ডক্টর ইমার্জেন্সির জন্য একটা ওষুধ দিয়েছিল। সেটা তো ওর কাছে আছে, দেখি তো কোথায়। আলমারি থেকে একটা ওষুধের বক্স বের করে ওষুধের এক্সপায়ারি ডেট দেখে ওষুধটা খাইয়ে দেয়। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দেয়। তনুর আস্তে আস্তে শ্বাসকষ্টটা একটু কমে, লাল লাল ফোলাটাও কমতে থাকে। ঋষির তনুকে দেখে খুব কষ্ট হয়, এত কষ্ট পাচ্ছে মেয়েটা ভেবে গায়ে গলায় কপালে হাত বুলিয়ে দেয় যাতে তনুর আরাম হয়। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসে। ডক্টর আসলে ওকে চেক আপ করে একটা ইঞ্জেকশন দেয়, আর ঋষি তনুকে ওষুধটা খাইয়েছে সেটাও দেখায়। তনু ইঞ্জেকশনের এফেক্টে ঘুমিয়ে পড়ে। ডক্টর বলে, আপনি ঠিক সময় ওষুধটা খাইয়েছেন, না হলে হয়তো শ্বাসকষ্টে মেয়েটা। তবে আর চিন্তার কারণ নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, শ্বাসকষ্ট কমে যাবে আর ফোলাটাও ঠিক হয়ে যাবে। আরো কিছু ওষুধ দিয়েছি, সেগুলো রাতে রোজ খাওয়াতে হবে।
ও ঠিক হয়ে যাবে তো? আজ রাতটা একটু কষ্ট পাবে, কিন্তু আজ ঘুমোলে কালকে একদম ঠিক হয়ে যাবে। তবে শরীরটা দুর্বল থাকবে। মনে রাখবে যেন আর কোনোদিন আনারসটা না খায়। ঋষি সম্মতি জানায়। ডক্টর চলে গেলে সবাই এসে ওকে দেখে যায়। মল্লিকা দেবী বলে, মেয়েটা তো ভারী অদ্ভুত। এখানে আসার পর থেকে আত্মীয়র চেয়ে বেশি ডক্টররা আসছে আমাদের বাড়িতে। অসুস্থ হয়েই যাচ্ছে। এটাই তনুর কি দোষ ঠাম্মি? ওর অ্যালার্জি আছে, তাই ও কি করবে? ঋষির কথাতে একটু থমকায় মল্লিকা দেবী। ঋষি এইভাবে কোনোদিন ওনার সঙ্গে কথা বলেনি। আজ সাহস পাচ্ছে এই মেয়েটার জন্য। মল্লিকা দেবী জিনিসটা এড়িয়ে যায়, বলে, তনুকে সময় মতো ওষুধপত্র খাওয়াতে হবে, বুঝলে? অনেক খেয়াল রাখতে হবে। তুমি এসব করতে পারবে না। ওকে বরং পাশের ঘরে শিফট করে দাও। একজনকে পাঠাচ্ছি, সে ওর খেয়াল রাখবে। তারপর রাতে না হয় তনু তোমার ঘরে চলে আসবে। এখন আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারছো তো? ঋষির কথাটা শুনে মাথাটা গরম হয়ে যায়। তাই এই প্রথম ঋষি ওর ঠাম্মার কথায় প্রতিবাদ করে। একে তো তনুর শরীর ভালো না, এভাবে ওকে দেখে ঋষি সহ্য করতে পারছে না। তার উপরে ঠাম্মার এসব কথা। তাই একটু রেগে গিয়ে একটু চিৎকার করে বলে ওঠে, ঠাম্মা অনেক হয়েছে, এবার একটু চুপ করো। আমার কথাটা আমাকে ভাবতে দাও। আর তনুর সাথে আমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তনু কিন্তু আমার স্ত্রী, ওর এই ঘরেই থাকার কথা। আর ওর শরীর খারাপ, তাই ওকে দেখার দায়িত্ব আমার। সেটা আমি কোনো কাজের লোকের হাতে ছেড়ে দেবো না। আমি পারবো। মল্লিকা দেবীও কম যান না। তিনি দৃঢ় গলায় বলেন, খুব যে জোর গলায় আমার স্ত্রী বলছো? হ্যাঁ, মনে রেখো দাদু ভাই, ও তোমার স্ত্রী, তবে শুধু 3 বছরের জন্য। কন্ট্রাক্ট সাইন করেছে ও তোমার সঙ্গে থাকার জন্য। এর চেয়ে বেশি কিন্তু কিচ্ছু না। আমি জানি ঠাম্মি, কিন্তু 3 বছরের জন্য হলেও তো আমার স্ত্রী, সেটা তো অস্বীকার করতে পারি না। আর কন্ট্রাক্ট তনু সাইন করেছে, আমি সাইন করিনি। যাই হোক, এখন তনু আগে সুস্থ হোক, তারপর কথা বলবো। মল্লিকা দেবীর কথাগুলো ভালো লাগে না। বুঝতে পারে ধীরে ধীরে ওর মন গলতে শুরু করেছে। কিন্তু এখানে কোনো কথা না বাড়িয়ে চলে যায়। ঘরে গিয়ে মনে মনে ভাবে, এই মেয়ে 2 দিন বিয়ে হয়ে এসেছে আর এসেই দাদু ভাইকে এতটা চেঞ্জ করে ফেলেছে। ঋষি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছে, আমার সঙ্গে। না না না, এটা তো হতে দেবো না আমি। তনু যদি ভেবে থাকে ঋষিকে হাত করে সারা জীবন এই বাড়ির বউ হয়ে থাকবে, তাহলে ভুল ভাবছে। আমি তোমাদের মধ্যে কখনো কোনো বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতেই দেব না। আর অবিশ্বাসের দেওয়াল তোমাদের মাঝখানেই আমি নিজে হাতে করে তৈরি করে দেব, যাতে ঋষি তোমায় সহ্য করতে না পারে। ঋষি টাকার জন্য তোমার বিয়ে করাটা কখনো মেনে নেবে না। যারা টাকার জন্য বড় লোকের ছেলেকে বিয়ে করে তাদেরকেও ঘেন্না করে, ঘেন্না। আমাকে সেইটাকেই অস্ত্র বানাতে হবে। ঋষি ঋষি তোমাকে 2 দিন ধরে চেনে। এর আগে তোমাদের কোনো চেনা জানা তো ছিল না। আমাকে এক্ষুনি দুজনের মধ্যে অবিশ্বাসের বীজটা পুঁতে দিতে হবে, যাতে ওরা কাছাকাছি না আসে। ওদিকে মল্লিকা দেবী চলে গেলে ঋষি দরজা লক করে এসে তনুর মাথার কাছে বসে। ও ঘুমোচ্ছে। ভালো করে ওর মুখটা দেখতে থাকে। ঋষি যতই তনুর উপর রাগ দেখাক না কেন, ওর কিছু হলে নিজেকে ঠিক রাখতে পারে না। ওর উপর ঋষির অনেক অভিমান জমে আছে। ও নিজেও জানে সেই অভিমানের পাহাড় এত তাড়াতাড়ি ডিগুনো যাবে না। কিন্তু তা বলে মেয়েটা অসুস্থ, সে অবস্থায় তো আর অভিমান নিয়ে থাকা যায় না। তাই তনুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ডক্টর বলেছে গা হাত পায়ে একটু নর্মাল জল দিয়ে মুছিয়ে দিতে। তাই ঋষি বাথরুম থেকে 1 বালতি জল এনে তোয়ালে জলে ভিজিয়ে তনুর গলায়, হাতে, পায়ে, মুখে বুলিয়ে দিতে থাকে। কুর্তি তুলে পিঠ পর্যন্ত মুছিয়ে দেয়, তারপর শুইয়ে দেয়। তনু কিছুই টের পায় না। ইঞ্জেকশনের জন্য অকাতরে ঘুমিয়ে আছে ও। ঋষি তনুর মাথার কাছে বসে থাকে। সময় কেটে যায়, কিন্তু ঋষি ওর মাথায় হাত বুলিয়ে দিতেই থাকে। ঋষি তনুর বাম হাতটা ধরে বলে, নিজের প্রতি কেন তো অযত্ন করো তুমি? কেন নিজের খেয়াল রাখো না তনু? কি খাচ্ছ সেটা একবার দেখবে তো। অন্যমনস্ক হয়ে তুমি অন্যমনস্ক হয়ে খাচ্ছিলে, আমি দেখেছি সেটা। কিন্তু এভাবে চললে কি করে হবে বলো তো? এখন কষ্টটা তো তুমি পাচ্ছ। তুমি জানো না, আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না। তারপর একটু থমকে কি যেন ভাবে, তারপর বলে, জানি তুমি হয়তো বলবে যে কষ্ট দেখতে পারেন না, এদিকে আপনি সবচেয়ে বেশি কষ্ট দেন। সরি তনু, কিন্তু আমার দিক থেকে একবার ভেবে দেখো, তুমি আমি এত পছন্দ করতাম, সবার চেয়ে আলাদা ভেবেছিলাম। তারপর এখন দেখছি তুমি অন্য মানুষ। এত কথা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ঋষি। তারপর বলে, তবে আবার এটাও মনে হয় আমার জন্যই হয়তো আগের হাসি খুশি দুষ্ট তনু কোথাও হারিয়ে গেছে। আমি সেই তনুকে ফিরে পেতে চাই। আমি জানি সেই তনুকে আমি এত সহজে পাবো না। তাকে ফিরে পেতে আমাকে অনেক কষ্ট পেতে হবে, কিন্তু আমি চেষ্টা করব। তুমি বোঝো না কেন? তোমাকে কষ্ট দিয়ে আমি নিজে ভালো থাকতে পারি না। আমি যে প্রচন্ড কষ্ট পাই। কিছুক্ষণ পরে ঋষি দেখে তনুর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তনুকে আস্তে করে তুলে মুখের মধ্যে ওষুধ গুঁজে দেয়, তারপর জল দেয়। তনু, ওষুধটা গিলে ফেলো তুমি। কয়েকবার ওকে বলার পরে তনুর একটু একটু ঘুম ভাঙে। তনু ওষুধটাও গিলে ফেলে। তনু হালকা চোখ খুলে দেখে তনু ঋষির কাঁধের মধ্যে শুয়ে আছে। ঋষি 1 হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। তনু ঋষির মুখের দিকে তাকিয়ে থাকে। তনুকে চোখ খুলতে দেখে ঋষি আরো জড়িয়ে ধরে তনুর গালে হাত দেয়। তনু,
কষ্ট হচ্ছে খুব। তনু মাথাটা নাড়িয়ে না বলে, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে ঋষি তনুকে এক হাতে বুকের উপর জড়িয়ে ধরে। তনু ঋষিকে জাপটে ধরে ঋষির কোমর জড়িয়ে ধরে। তনুর মাথায় হাত বুলিয়ে কপালে একটা কিস করে ওকে ঘুম পাড়িয়ে দেয়। ঋষিও ওখানেই হেলান দিয়ে শুয়ে পড়ে। সকাল 8টা বাজে। তনুর ঘুমটা ভাঙে। চোখ খুলে দেখে ঋষি ওর মাথার পাশে বসে ঘুমোচ্ছে। ওর হাতটা শক্ত করে ধরে রয়েছে। তনু ঋষির দিকে তাকিয়ে থাকে। তনু উঠতে গেলে ঋষির ঘুম ভেঙে যায়। তনুকে উঠতে দেখে চিন্তিত হয়ে বলে, তনু, তুমি ঠিক আছো? উঠছো কেন? অবশ্য হয়ে যাবো। দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। আমি নিচে যেতে পারবো? চুপ করে বসো, আমি নিয়ে যাচ্ছি। তোমার শরীর খুব উইক, মাথা ঘুরে যাবে। তনু ঋষির দিকে তাকিয়ে থাকে। দিল্লি তো এইভাবেই সবসময় যত্ন নিত। ঋষি উঠে তনুকে কোলে নিয়ে ওকে ওয়াশরুমে নিয়ে যায়। তনু ফ্রেশ হয়। ঋষি বেরিয়ে আসে, ভাবে ওর তো শরীরটা উইক, আমি বরং ওর জন্য একটু স্যুপ বানাই। ঋষি নিচে এসে কিচেনে যায়। ওদের বাড়িতে 4 জন শেফ আছে, আর সাহায্য করার জন্য লোক তো আছেই। ঋষিকে কেউ কখনো বাড়িতে কিচেনে যেতে দেখেনি। তারা অবাক হয়ে যাচ্ছে, ওকে হেল্প করতে চায়, কিন্তু ঋষি সবাইকে বলে, আপনারা সবাই এখন বাইরে যান, আমাকে 15 মিনিটের জন্য রান্নাঘরটা খালি করে দিন। আপনি বলুন না, আমরা আপনাকে সাহায্য করে দিচ্ছি, কি করতে হবে বলুন। তার দরকার নেই, আমি করে নেবো, আপনারা যান। সবাই বেরিয়ে যায়। ঋষি ফ্রিজ থেকে সবজি আর চিকেন বের করে নেয়। তারপর সবজি কেটে স্যুপ তৈরি করতে থাকে। শেফরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। তখনই মল্লিকা দেবী ওখানে আসে আর সবাইকে কিচেনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? ম্যাডাম, ঋষি স্যার আমাদের বাইরে দাঁড়াতে বলেছেন, স্যার নিজে রান্না করছেন। মল্লিকা দেবী এ কথা শুনে ভেতরে যায়, দেখে ঋষি রান্না করছে। ঋষিকে দেখে বলে, এ কি ঋষি, তুমি কেন রান্না করছো? এতগুলো শেফ আছে, কাউকে বলে দিতে যেটা তোমার খেতে ইচ্ছে করছে সেটাই করে দিত। থামা, আমি স্যুপ করছি তনুর জন্য, ওকে তো ডক্টর বলেছে লিকুইড খেতে, তাই। মল্লিকা দেবী অবাক হয়ে যান। উমা, তুমি তো কোনোদিন নিজের জলটুকু নিয়ে খাওনি, আর এখন তুমি স্যুপ বানাচ্ছ বলি তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি একদম ফাইন, একটু বানাতে ইচ্ছে হলো এই আর কি। তুমি জানো তো সকাল 8টার পরে কেউ খাবার পায় না? আমি সরি, আমি এতদিন তোমার এই নিয়মের বিরুদ্ধে কিছু বলিনি, তার মানে বলবো না এটা তার মানে নেই। আমি কোনোদিনই এটা মন থেকে মানিনি, কিন্তু তুমি কষ্ট পাবে বলে আমি কিছু বলতাম না। কিন্তু আজ ওর শরীর খারাপ, তাই এটা আমাকে বানাতে হবেই। আর তুমি খারাপ ভেবো না, এটা কিন্তু বাড়ি, প্রত্যেকে নিজের মতো থাকার স্বাধীনতা আছে। এটা জেলখানা না যে সময় পার হয়ে গেলে খাবার পাবে না। ঋষি রান্না করতে করতেই কথাগুলো বলছে, আর যত বলছে তত মল্লিকা দেবীর রাগ বাড়ছে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যে ঋষি তাকে এমন কথা বলছে। নিজের বাড়িতে যখন খেতে পাবে তখনই খেতে পারবে। তনুর শরীর খারাপ, ও যদি সকালে কিছু না খায় তাহলে ওষুধ খেতে পারবে না, তাই আমি ওকে এখন খাওয়াবো। এই বলে সব বাটিতে ঢেলে ট্রেতে করে নিয়ে যায়। নিচে মল্লিকা চুপ করে দাঁড়িয়ে থাকে। ওনার মাথায় অনেক কিছু চলছে। কাউকে একটা ফোন করে বলে, ওকে নিয়ে আয়, কথা বলবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। ঋষির হাতে তৈরি স্যুপ খেয়ে তনুর ভালো লাগে। গরম গরম খাবারটাই এখন ওর গলায় ভালো লাগছে। গলাটা অ্যালার্জিতে ফুলে গিয়েছিল, তাই এটাতেই বেশ আরাম লাগছে। তনুর ঋষির এই কেয়ারিং স্বভাব খুব ভালো লাগে, কিন্তু প্রকাশ করে না। সকালবেলায় আজ তনুর ব্রেকফাস্ট ঘরেই নিয়ে এসেছে ঋষি। তনু খেতে খেতে বলে, অফিসে যাবেন না? না, আজ তো তোমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই মিটিং ক্যান্সেল করে দিয়েছি, বাড়িতেই থাকবো। ও, আর কিছু বলে না। চুপ করে তনু স্যুপ খেতে থাকে। তনু কিছু বলছে না দেখে ঋষি বলে, তুমি খুশি হলে না আমি বাড়ি থাকবো বললাম? আমার খুশি হওয়ার কি আছে? তনু কিন্তু মনে মনে খুশি হয়। ঋষি ওর দিকে তাকিয়ে থাকে। স্যুপটা কেমন হয়েছে বললে না তো? ভালো হয়েছে। স্যুপ কেমন হয়েছে মানে রান্নাটা কি তুমি করেছো নাকি? হ্যাঁ, আমি করেছি। তোমার কি মনে হয় আমি রান্না করতে জানি না? জানতাম না যে তুমি নিজের হাতে বানিয়েছো। জানি না আর কত কিছু জানার বাকি আছে, কিন্তু বেশ ভালোই হয়েছে স্যুপটা। থ্যাংক ইউ এত খেয়াল রাখার জন্য। ঋষি মনে মনে বেশ খুশি হয়, ভাবে, যাক, কালকের চেয়ে তোমার আজ অনেকটা বেটার। ওর স্যুপটাও ভালো লেগেছে। আজ স্বাভাবিকভাবে তুমি কথা বলছে। তখনই রক্তিম ঘরে ঢোকে। হ্যালো ব্রো। ও সরি, আমি এসে তোমাদের ডিস্টার্ব করলাম বোধহয়। বলে একটা হাসি দেয়। ওকে দেখে ঋষি বিরক্ত হয়ে যায়। তনু একটু বিরক্ত চোখেই তাকায়। ঋষি ওকে বলে, তুই আমার ঘরে কোনো দরকার আছে? আমি বৌদিকে দেখতে আসলাম। বাড়িতে এসে আমি শুনলাম বৌদির শরীর খারাপ। কি হয়েছে, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন আমি ভালো আছি। আমাদের রিসেপশনের পর থেকে আপনাকে আর দেখতে পেলাম না। কোথাও গা ঢাকা দিয়েছিলেন নাকি? তনুর কথা শুনে রক্তিম একটু ঘাবড়ে যায়। তারপর বলে, আরে বৌদি, তুমি কি যে বলো না, গা ঢাকা দেবো কেন? আমার তো কাজ ছিল একটা, তাই আসতে পারিনি। মা তো বিয়ে থেকে দেখছি এখানেই আছে, তাই আমিও ভাবলাম একটু ঢু দিয়ে যাই। আরে ঠিক আছে, এত উত্তর তো চাইনি। আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। আপনি তো আমার দেওর হন, এইটুকু মজা তো করতেই পারি, তাই না? রক্তিম হাসে আর মনে মনে ভাবে,
বেশি মজা করে ফেলেছো মনে হচ্ছে এবার। তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করছো তো? আমার হাতে যে মোক্ষম চাল রয়েছে, তুমি যতই চেষ্টা করো জিততে পারবে না। বলি, যাক যাক যাক, তুমি ভালো আছো তাহলে? শুনেও বেশ ভালো লাগলো জানো। আর তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? তনু তো অবাক। ঋষি রক্তিমের কথাতে খুব বাজেভাবে রিয়াক্ট করে। কি বাজে কথা বলছিস বলতো? সে কি বাজে কথা কি বললাম? যেটা সত্যি সেটাই তো বলছি। বৌদি জানে আমি কার কথা বলছি। বৌদিকে জিজ্ঞাসা কর। ঋষি তনুর দিকে তাকায়। মানে আমি তো নিজেই বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন। রক্তিম দেখ, এখন ইয়ার্কি করার সময় নেই। আমার ইয়ার্কি একদম ভালো লাগছে না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো জেনেই কথা বলছি। হাওয়ায় কথা এই রক্তিম বলে না। তনু একটু টেনশনেই পড়ে যায়, ভাবে এই লোকটা আবার কি অশান্তি পাকানোর চেষ্টা করছে। ঋষি বেশ রেগেই যায়, সে চিৎকার করেই বলে, কি জানিস তুই? কি জানিস? কিসের বয়ফ্রেন্ড? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। বলে রক্তিম পকেট থেকে মোবাইলটা বের করে ঋষিকে দেখায়। আচ্ছা তাহলে এটাকে, এই তো তুই দেখ দেখ। ঋষি রক্তিমের হাত থেকে মোবাইলটা নেয়, নিয়ে দেখে ঋষি অবাক। ঋষি একবার ফোনের দিকে দেখে আর একবার তনুর দিকে। কি হয়েছে বলো তো? তোমরা দুই ভাই মিলে কি দেখছো? ঋষি এইবার মোবাইলটা তনুকে দেখায়। তনু তো দেখে আশ্চর্য হয়ে যায়। এই ভিডিওটা কে কে তুলেছে? রক্তিম হেসে ফেলে, ওর দিকে সবাই অবাক হয়ে তাকায়। সরি সরি, হাসি পেয়ে গেল আমার। মানে এত ইনোসেন্স কোথায় যে রাখো বৌদি কে জানে। আমি তুলেছি। তনু কিছু বলতে চায়, কিন্তু তার আগে ঋষি বলে, দাঁড়াও, কি তুলেছে মানে? তুমি যিশুর সঙ্গে কি করছিলে? আর ও এটা কি বলছে? তুমি নাকি বিয়ের জন্য না করেছিলে? তনু কিছু বলতে পারে না, ও শুধু রক্তিমকে বলে, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। ঋষি রেগে তাকিয়ে থাকে তনুর দিকে। রক্তিম হাসে আর ভাবে, আমি আর থেকে কি করব? আগুন তো লাগিয়ে দিয়েছি, এবার দুজনে জ্বলুক। ওদের টাটা করে বেরিয়ে যায়। ওর বেরোতেই ঋষি হাতটা ধরে তনুর। তুমি তার মানে অনেককে এই বিয়ে নিয়ে অনেক কিছু বলেছো, অনেককেই নাচিয়েছো তাই না? তারপর যেই দেখেছো যে আমি ভালো ক্যান্ডিডেট, টাকা পয়সা অনেক, তখন আমাকে চুজ করেছো তাই তো? তনু না এসব শুনে আকাশ থেকে পড়ে, বলে, আপনি কোন কথা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার কথাটা তো শুনবেন, আমাকে এক্সপ্লেন করতে দিন। যে এই ছবি দেখার পর এক্সপ্লেন করার মতো কিছু নেই, আর কিছু থাকতেও পারে না। আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। ছি 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 ছি, তুমি 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 এত নীচ, এত নিচে নামতে পারো তুমি? আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, আর যিশুকে আমি ফায়ার করবো আজকে। কিন্তু কেন? ও তো কিছু ভুল করেনি, ও আমাকে পছন্দ করে। আর আমি আর আমি কি? আর আমি কি? তুমিও ওকে পছন্দ করতে তাই তো? কতজনের সঙ্গে তুমি এরকম, ছি, আমি ভাবতেই পারছি না। শোনো, যিশুকে। তোমার কাছ থেকে আমি যিশুর ব্যাপারে কোনো কথাই আর শুনতে চাই না। ঋষি রুম থেকে বেরিয়ে যায়। তনু ওকে বারণ করে, কিন্তু ঋষি কোনো কথাই শোনে না। তনুর অস্থির অস্থির লাগে, ও ভাবে, রক্তিম ইচ্ছে করে এই কাজটা করলো। আমি ভেবেছিলাম আমি ঋষিকে বলবো না আমার সন্দেহের কথা, কিন্তু এবার তো ওকে বলতেই হবে। অন্যদিকে ঋষি অফিসে গিয়ে যিশুকে কেবিনে ডাকে, কোনো কারণ ছাড়াই ওকে লে অফ করে। যিশু জিজ্ঞেস করে, এইভাবে কোনো কারণ ছাড়া আমাকে আপনি বার করতে পারেন না। আমাকে কারণ দেখাতে এসো না। তোমার কন্ট্রাক্ট পেপারে তুমি দেখে নিতে পারো, আমি কোনো কিছু কোম্পানির রুলস এন্ড রেগুলেশনের বাইরে করছি না। ঋষি তৃণাকে কেবিনে ডাকে। তৃণা কেবিনে এলে ঋষি ওকে বলে, যিশুকে ওর কন্ট্রাক্ট পেপারটা ভালো করে বুঝিয়ে দাও। হ্যাঁ স্যার, আমি দেখছি। নাও লিভ। যিশু কিছু বলতে পারে না। তৃণা আর যিশু ঋষির কেবিন থেকে বেরিয়ে যায়। ঋষি ওর চেয়ারে গিয়ে বসে, তারপর তনুকে ফোন করে। তনু ফোন রিসিভ করে। হ্যালো, আপনি কোথায়? আমি তো বাড়ি থেকে বলে গেলাম আমি অফিস আসছি। তনু বুঝতে পারে যা হওয়ার হয়ে গেছে। আপনি বাড়ি আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। কেন? আমার সঙ্গে তো কথা থাকার কথা নয়। আরো যে কতজনকে বিয়ের কথা বলে রেখেছো আমি জানি না, তাদের সাথে কথা বলো। বলে দুম করে ফোনটা কেটে দেয়। রেগে গিয়ে কেবিন থেকে বেরিয়ে ঋষি বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে বসে ঋষি ভাবে, তনু রক্তিমের সঙ্গে ওইভাবে কথা বলছিল কেন? প্রথম থেকে যেন অদ্ভুত চলে কথা বলছিল। ঋষি বাড়ি ঢুকে সোজা ওর রুমে যায়। রুমে ঢুকেই তনুর পাশে গিয়েও বসে। এটা এটা কিন্তু আপনি ঠিক করলেন না। আমাকে রিয়া জানালো যে আপনি যিশুকে বের করে দিয়েছেন। ঋষি রাগী চোখে একবার তাকায় ওর দিকে। আমার কোম্পানি, আমার ডিসিশন। তুমি আগে আমার কথার উত্তর দাও। তুমি রক্তিমের সাথে এমন ভাবে কথা বলছিলে কেন? কারণ আমার মনে হয় রক্তিম তোমার হামলার পেছনে রয়েছে। ঋষি একটু চমকে যায়। মানে হঠাৎ তুমি এই কথা কেন বলছো? সেদিন রিসেপশনের দিন আমি রক্তিমের সাথে ওই লোকটাকে দেখেছিলাম যে তোমাকে গুলি করতে চেয়েছিল। জানি তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি, আর আমি ভুল নই। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার মনে হলো তোমাকে এই কথাটা বলা উচিত, তাই বললাম। ঋষি তনুর কথায় চুপ করে যায়। তারপর তনুকে কাছে টেনে জড়িয়ে ধরে। এইসব কথা তুমি কাউকে বলবে না, আর রক্তিমের সাথেও স্বাভাবিকভাবে কথা বলবে, যেন না বুঝতে পারি যে তুমি এসব জানো। আর সাবধানে থাকবে। তুমি বিশ্বাস করো যে আমি মিথ্যা কথা বলছি না? আমি বিশ্বাস করি, কিন্তু এইসব নিয়ে ভাবার জন্য আমি আছি। বিশ্বাস যখন করো, তাহলে আমার কোনো কথা না শুনেই যিশুকে অফিস থেকে দাঁড়িয়ে দিলে কেন? যিশুর মতো ছেলের অফিসে কোনো জায়গা নেই। তনুকে নিয়ে ঋষি জেলাস ফিল করছে, সেটা তনু খুব ভালো করেই বুঝতে পারে। আর মনে মনে বেশ খুশিও হয়।
যিশু আমাকে পছন্দ করে ঠিক, তা বলে ও আমার বয়ফ্রেন্ড নয়। আর তুমি যখন জানোই যে রক্তিম ছেলেটা ঠিক নয়, তখন তুমি ওর কথা বিশ্বাস করলে কেন? এই কথার উত্তর ঋষি দিতে পারে না। ও একটু ভেবে বলে, ঠিকই বলেছ। হ্যাঁ, আমার তখন রক্তিমের কথা শোনা উচিত হয়নি, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ঠিকই করেছি। তোমার বিয়ে হয়ে গেছে, এটা যিশুর বোঝা উচিত। তারপরেও তোমার সঙ্গে এসে কথা বলছে মানে ওর বেশি সাহস হয়ে গেছে। তনু মনে মনে হাসে, আর কিছু বলে না। অন্যদিকে মল্লিকা দেবী নিজের ঘরে পায়চারি করতে থাকে আর বলতে থাকে, মেয়েটা দুদিন এসে ঋষিকে হাত করে নিল। হ্যাঁ, কি করে? যে ছেলে কারোর কথা কখনো ভাবে না, সেই ছেলে এই মেয়েটার জন্য আমার উপরে কথা বলছে। এসব মেয়েদের আমার ভালো করে চেনা আছে, এরা ছেলেদের ভালো করে বশ করতে পারে। আমাকে আমাকে কিছু একটা করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। এমন সময় কেউ একটা আসে, তাকে দেখা যায় না, শুধু গলা শোনা যায়। তার গলা শুনে তাকে খুব সহজেই চিনে ফেলা গেল। মেয়েটি আর কেউ না, স্বয়ং তৃণা। কিন্তু তৃণা এখানে কি করছে? আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, সেই দিন যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, মনে আছে ম্যাম। কাল ধামাকা হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। টিনার সঙ্গে মল্লিকা দেবীর কিছু একটা ডিল হয়, সেটা কি বোঝা যায় না। তবে আজকে এই সারাদিন ঋষি ঘরেই থাকে। তনুর শরীর ভালো, তাই ঋষি জোর করে ওকে ছাদে নিয়ে যায়। তনু আজ প্রথমবার মুখার্জি বাড়ির ছাদে এসেছে। ছাদটা খুব সুন্দর করে সাজানো, অনেক ফুল গাছ আছে, একটা দোলনা, বসার জন্য সোফা চেয়ার আছে। তনু গিয়ে দোলনায় বসে, ঋষি ওর পাশে বসে বলে, এখন শরীর ভালো লাগছে তো? হ্যাঁ, অনেকটাই ভালো। তুমি তো এখনো বললে না যে তোমার কিসের অপারেশন হয়েছিল। তনু একটু থমকে যায়, ভাবে এই অপারেশনের কথা আমি কাউকে বলবো না, কারণ এই কথা বললে আমাকে ঋষি আবারও ভুল বুঝতে পারে। ভাববে আমার এত টাকার লোভ, তাই অপারেশন করে নিলাম যাতে বাচ্চা দিতে পারে। কিন্তু আমি এটা করেছি যাতে আমার উপর মল্লিকা দেবী দোষ না দিতে পারে, যাতে আমার কাছে কন্ট্রাক্ট ভাঙার জন্য টাকা না চাইতে পারেন। 1 কোটি টাকা উনি চাইলে আমি কোথা থেকে দেবো? ঋষি একটু ধাক্কা দিয়ে বলে, এই কি এত ভাবো বলো তো সবসময়? কিছুই না, ভাবছি জীবনটা কতটা বদলে গেল। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, এইসব আর কি। এইসব বলে অপারেশনের কথাটা এড়িয়ে যাচ্ছ। বেশ, তাহলে আর কি। জোর করা পছন্দ করি না, বলবে না যখন বলো না। তনু আর কিছু বলে না। তনু আকাশের দিকে তাকায়। আকাশের গায়ে এখন গোধূলি বেলার আলো, সোনালি রং চারিদিকে ছেয়ে আছে। হালকা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, বেশ শান্ত একটা পরিবেশ। এই কোণে দেখা আলোতে ঋষি অবাক হয়ে তনুকে দেখছে। ভাবে, মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে যে তনু এখন আমার স্ত্রী, কিন্তু আমাদের সম্পর্কটা এতটাই কমপ্লিকেটেড যে হঠাৎ আবার সবকিছু মনে পড়ে যায়। ওর যিশুকে বিয়ের কথা, অন্য ছেলেকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেওয়া, আর কন্ট্রাক্টে টাকার জন্য সই করা। উঠে দাঁড়ায় ঋষি, তুমি বসো, আমি আসছি। এই বলে ঋষি চলে যায়। একটু পরে নেহা কাউকে ফোন করতে করতে ছাদে আসে। তনু দেখে নেহা খুব বিরক্ত। নেহা তনুকে ছাদে দেখে ওর পাশে বসে। কিরে, কাকে ফোন করছিস? রানাকে। দেখ না, কাল থেকে এতবার ফোন করছি কিন্তু ফোনটাই ধরছে না, কি করছে বলতো? তনু হেসে মজা করে বলে, দেখ, হয়তো কোনো মেয়েকে নিয়ে মন্দারমণি বা দীঘা ঘুরতে গেছে। নেহা এটা শুনে সিরিয়াস হয়ে যায়। তনু, এভাবে কথা বলিস না। ও এখন এসব আর করে না। এখন রানা আমাকে ছাড়া কিছুই বুঝতে পারে না। দেখ নেহা, ও এক মন্ত্রীর বখাটে ছেলে, সবসময় মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আজ দীঘা যায়, কাল ওখানে পার্টি করে। তোকেও ভালোবাসে না। তোর ফ্যামিলি, তোর বড় যে এত বড় ফ্যামিলি, সেটার জন্য তোকে ইউজ করে, ওর স্ট্যাটাসটা মেনটেন করতে। জাস্ট তোকে এত কথা বলতে তো আমি বলিনি। কেন আমার ব্যাপারে না গলাচ্ছিস তুই? ও মা, তুই আমার বন্ধু না নাকি? তোর খারাপ দেখে আমি চুপ করে থাকবো? দেখ, যে মেয়ে ওর সাথে থাকুক না কেন, আমি জানি ও আমাকেই ভালোবাসে। আমার জায়গা ওর কাছে আলাদা। তোকে যদি রানা ভালোবাসতো তাহলে ও মেয়েদের নিয়ে এখানে ওখানে ঘুরতে যেত না, আর হোটেলে রাত কাটাতো না। গত বছর মনে আছে 7 দিন একটা মেয়েকে নিয়ে দার্জিলিং থেকে ঘুরে আসলো। সেটা নিয়ে তোর সাথে অশান্তি হয়েছিল, তুই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলিস। ও তোকে ইভেন মানাতেও আসেনি। তারপর তুই গিয়েছিলিস সেই ওর কাছে, মনে নেই? হ্যাঁ, কিন্তু এসব পুরনো কথা। তারপর ও আমাকে বলেছিল আর এসব করবে না। তারপরও কিন্তু ও শোধরায়নি নেহা। এখনো সময় আছে, রানার কাছ থেকে সরে, নাহলে কিন্তু শেষ হয়ে যাবি। তখনই ওর ফোনটা বেজে ওঠে আর দেখে রানা ফোন করছে। নেহা ফোনটা ধরলো। তুমি কাল থেকে আমার ফোন ধরছিলে না কেন? আমি তো দীঘা আছি, বন্ধুদের সাথে পার্টি করতে এসেছি। তখনই একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। রানা, ওখানে কি করছো? এদিকে এসো না। এই এই, তোমার সাথে কোনো মেয়ে আছে নাকি? নাকি তুমি একা? ছি 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 ছি, তুমি কি কোনোদিনও শোধরাবে না রানা? দেখো দেখো, আমার না তোমার এত জ্ঞান ভালো লাগছে না। আমরা এখানে পার্টি করতে এসেছি, একটু মজা করবো, কালকে চলে যাবো সকালে। বিকেলে তোমার সাথে দেখা করবো, আজকে আর ডিস্টার্ব করো না প্লিজ। এই বলে ফোনটা কেটে দেয়। সেটা দেখে তনু বলে, কি হলো? ফোনটা কেটে দিলে তো? কোথায় আছে? দীঘা গেছে। সাথে মেয়ে আছে? হ্যাঁ। বলে নেহা কেঁদে ফেলে। তনু ওকে জড়িয়ে ধরে। এখনো সময় আছে, নিজেকে সরিয়ে নিয়ে ছেলেটা একটু ভালো না। কিছুদিন কষ্ট হবে দেখিস, তারপর সব ঠিক হয়ে যাবে। নেহা নিজেকে সামলায়। আমার না ভালো লাগছে না, আমি নিচে গেলাম।
এই বলে নেহা রুমে চলে যায়। তনু চুপ করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঋষি চলে আসে। ঋষি 2 কাপ কফি নিয়ে এসে তনুর পাশে বসে। ওর দিকে 1 কাপ কফি বাড়িয়ে দিয়ে বলে, কফিটা খাও, ভালো লাগবে। কালকে আমরা তোমাদের বাড়ি যাব। তোমার মা আমাকে ফোন করেছিলেন, বললেন যে শুভ নাকি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, তাই খাওয়াবেন। কথাটা শুনে তনু ভাবে, যাক, আমার দেয়া 15 লাখ টাকায় তবে ওর অ্যাডমিশনটা হয়ে গেছে। তনু খুশি হয়। ওরা বেশ কিছুক্ষণ ছাদে বসে থাকে। কফি খেতে খেতে সন্ধ্যা নামে। রাতে ঋষি নিজে ওর জন্য খাবার করে নিয়ে ঘরে আসে, সঙ্গে ওষুধও। নিজেই যত্ন করে খাইয়ে দেয় সবকিছু। তনু সবকিছু দেখে আর ভাবে, ঋষি এত যত্ন করছে শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য, আর কিচ্ছু না। না তনু, একদম বেশি ভাবি না তুই, আবারও তাহলে কষ্ট পাবি। ঋষি দেখে তনু ওর দিকে তাকিয়ে, কি এত ভাবছো? হ্যাঁ, ভাবছি তোমার যত্ন পেতে হলে হয়তো আমাকে আবারও বারবার এরকম অসুস্থ হতে হবে বা মৃত্যুর কাছাকাছি যেতে হবে, তাহলে। কথাটা শেষ না করতে গিয়ে ঋষি ওর মুখ চেপে ধরে ভয়ে। এসব বাবা কেমন কথা বলছি না, মরার কথা মুখে আনবে না কখনো। আমি তো বলেছিলাম তোমায় যে তোমার সঙ্গে থাকতে আমার কত ভালো লাগে। হ্যাঁ বলেছিলেন, তারপর নিজেই তাড়িয়ে দিয়েছিলেন, দূরে ঠেলে দিয়েছিলেন। আমি তোমাকে দূরে মোটেও সরিয়ে দিইনি। তবে হ্যাঁ, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তার পেছনে কারণ আছে। হ্যাঁ, আপনার মা। বলেছি না ওই মহিলার কথা না বলতে। ঠিক সময় হলে আমি নিজেই সবকিছু বলবো, কিন্তু সে কথা এখন বলার ইচ্ছা নেই। তাড়াতাড়ি খেয়ে নাও, ওষুধ খেতে হবে। তনু আর কোনো কথা না বলে চুপ করে যায়, চুপচাপ খেয়ে নেয়। তনুর খাওয়া হয়ে গেলে শুয়ে থাকে। ঋষি বিছানায় এসে তনুকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নেয়। আমি তোমাকে ওই টপিকে কথা বলতে চাই না বলেছি, তোমাকে কথা বলতে না করিনি, কিন্তু আপনি না বললে আমি কি বলবো বুঝতে পারি না। আগে তো তোমার সেটা মনে হতো না? যা ইচ্ছা তোমার মুখে আসতো তুমি আমাকে বলতে, আগে তো ভাবতে না। আগের তনু আর এই তনু যে এখন এক নয়, সে আর বেঁচে নেই। এখন যে তনু আছে সেরকম ভাবেই বাঁচে। তাছাড়া আমাদের মধ্যে এখন অনেক দূরত্ব। আপনি আমাকে টাকা দিয়েছেন, তাই আপনার কথা আমাকে 3 বছর শুনতে হবে, আপনার কথা আমাকে মানতে হবে। এই কদিন অনেক ঝগড়া করে ফেলেছে, কিন্তু আর না, আর এই তনু কোনো দিন কোনো অসুবিধা সৃষ্টি করবে না, দেখবেন। ঋষিরা যার কোনো কথা বলে না। ওর খুব খারাপ লাগছে, তাই চুপ করে যায়। মনে মনে বলে, এই দূরত্ব তুমি না, আমি নিজেই সৃষ্টি করেছি। তাই আমাকে এই দূরত্ব কমাতে হবে। আমি আবার আগের তনুকে ফিরিয়ে আনবো। আমি কখনোই কারোর সামনে নিজের ফিলিংস বলতে পারি না। ভালোবাসা কি আমি জানি না, ভালোবাসায় বিশ্বাসও আমি করি না, কিন্তু আমার লাইফে তুমি খুব ইম্পর্টেন্ট। তোমাকে আমার কাছ থেকে দূরে সরে যেতে দেবো না। স্যার, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা, যদি আমাদের মেয়ে হয় তাহলে কি করবে তুমি? মেয়ে হলে তোকে মেনে নেবে তো? তোমার ঠাম্মা তো বংশধর চায়। ঋষি জানে না এর কি উত্তর দেবে। ও চুপ করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তনুর প্রশ্নে একটু চুপ করে যায় ঋষি। ও বুঝতে পারে না এর কি উত্তর হতে পারে। মেয়ে সন্তান হলে সত্যি ও কি করবে সেটাও জানে না। তনু একটু হেসে ফেলে। আমি জানি আপনি ঠাম্মির কথাই শুনবেন, ওই সন্তানকে আপনি মেনে নেবেন না। ঋষি বলে, তনু, তুমি আমাকে খুব খারাপ ভাবো আমি জানি। হ্যাঁ, এটা ঠিক যে আমি মেয়েদের পছন্দ করি না, তবে আমার সন্তান ছেলে বা মেয়ে যাই হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। যে আসবে সে আমার আর তোমার অংশ হবে, আমার রক্ত হবে। আমার কাছে সে আমার সন্তান, তাই এইসব চিন্তা কখনো করবে না। কিন্তু ঠাম্মা তো মেনে নেবেন না। সেসব নিয়ে তোমাকে এখন চিন্তা করতে হবে না। ঋষি মনে মনে ভাবে, তনু, আমিও চাই আমার একটা মেয়ে হোক। আমিও দেখতে চাই আমার মেয়ে হলে ঠাম্মা কি করে। আমি জানি এই বাড়ির মেয়েরা কোনোদিন সম্মানও পায় না আর সম্পত্তির ভাগও পায় না। যদিও আমার মেয়ের এই সম্পত্তির ভাগ নেবার প্রয়োজন পড়বে না, আমার মেয়ের জন্য আমার নিজের গড়ে তোলা এম্পায়ারই যথেষ্ট। স্যার, আমার সন্তানকে আপনি কখনো আমায় ঘৃণা করতে শেখাবেন না তো? এসব কি বলছো তুমি? ওকে তো আপনাদের কাছে দিয়ে সারা জীবনের জন্য আমাকে চলে যেতে হবে, তাই ভয় হয় যদিও বড় হয়ে আমাকে ভুল বুঝে আমাকে ঘৃণা করে। আর যাই সহ্য করি না কেন, মা হয়ে এই অপমানটা আমি সহ্য করতে পারবো না স্যার। আমি মরেই যাব। ঋষি ওর মুখে হাত দেয়। এসব কথা বলবে না। আমাদের সন্তান তোমাকে কখনোই ঘৃণা করবে না। এখন ঘুমাও, তোমার শরীরটা ভালো নেই। তারপর ঋষি তনুর মাথায় হাত বুলিয়ে দেয়। তনু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ঋষিও অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তনু ঘুম থেকে উঠে স্নান সেরে বারান্দায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ঋষিও ঘরে বসে চুপচাপ পেপার পড়ছে। আজ অফিসে কাজের চাপ কম, তাই তনু বাড়ি থেকেই কাজ করবে আর ঋষি একটু বেলা করে বেরোবে। ঘড়িতে 8টা বাজতেই ঋষি বলে, তনু, 8টা বাজে, চলো ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। তারপর দুজনে একসাথে নেমে আসে ব্রেকফাস্ট করতে। বাড়ির বাকি সবাই ততক্ষণে চলে এসেছে টেবিলের কাছে। সবাই খেতে বসবে এমন সময় ট্রিনা এসে দাঁড়ায়। তনু আর ঋষি ওকে দেখে অবাক। তারপর মল্লিকা দেবীকে উদ্দেশ্য করে বলে, গুড মর্নিং ম্যাডাম অ্যান্ড নিউ কাপল, কংগ্রাচুলেশন। সবাই ট্রিনার দিকে অবাক হয়ে তাকায়। অফিসের কোনো এমপ্লয়ি এভাবে বাড়িতে আসার তো নিয়ম নেই।
তনু বুঝতে পারে না কি হচ্ছে বা ও কি উত্তর দেবে। ঋষি আরো বেশি অবাক হয়ে গিয়ে বলে, ত্রিনা, তুমি এখানে কি করছো? কে পারমিশন দিল এখানে আসার? মল্লিকা দেবী সিট থেকে উঠে দাঁড়ান, তারপর ত্রিনার দিকে তাকিয়ে বলেন, গুড মর্নিং ত্রিনা, প্লিজ জয়েন উইথ আস। হ্যাভ আ সিট। এই বলে মল্লিকা দেবী ঠিক ওনার পাশের সিটটায় ত্রিনাকে বসতে দেন। তারপর ঋষিকে বলে, ত্রিনাকে আমি ডেকেছি দাদু ভাই। ত্রিনা আজ আমার গেস্ট। নাও সবাই এবার খেতে বসো। ত্রিনা তনুকে ওখানে দেখে একটু চমকে যায়, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ খেতে শুরু করে। তনু, ত্রিনাকে কফিটা এগিয়ে দাও। তনু ঠাম্মার কথা মতো ত্রিনাকে কফিটা হাতে দিতে ত্রিনা ইচ্ছা করে সবার চোখ এড়িয়ে তনুর পায়ে এমন ধাক্কা মারে যে কফি উল্টে পড়ে যায় চুড়িদারে। সাথে সাথে ত্রিনা উঠে দাঁড়ায় এবং মল্লিকা দেবী বলেন, এটা কি করলে তনু? একটা কাজও কি তোমার দ্বারা হয় না? সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, আমি ঠিক বুঝতে পারিনি। আরে আরে না না, ঠিক আছে, এরকম তো হতেই পারে। কথাটা মুখে বলে মনে মনে ভাবে ত্রিনা, এতদিন সবার কাছে লুকিয়ে ঋষি স্যারের সাথে থেকেছো তুমি তনু, এবার তোমাকে মজা দেখাবো। ঋষি স্যারকে বিয়ে করা আমি ঘুঁচিয়ে দেবো। আপনি আসুন, চাটা ধুয়ে নেবেন। ত্রিনা মুচকি হেসে তনুর সাথে ওয়াশরুমে চলে যায়। এদিকে মল্লিকা দেবী রেগে গিয়ে টেবিল ছেড়ে উঠে পড়ে। তারপর ঋষিকে বলে, এই আনকালচার মেয়েটা আমাকে জীবনে শান্তি দেবে না। দাদু ভাই, এক্ষুনি আমার ঘরে এসো। আর নেহা, ওরা ওয়াশরুম থেকে এলে ওদের দুজনকে আমার ঘরে পাঠিয়ে দিস। সবাই মল্লিকা দেবীর কথায় হতভম্ব হয়ে খাওয়া বন্ধ করে বসে থাকে। ঋষি খাবার ফেলে রেখে উঠে যায় ঠাম্মার ঘরে। নেহা ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। তনু ত্রিনাকে ওয়াশরুমে নিয়ে এসে বলে, ম্যাডাম জামাটা ধুয়ে নিন। তাহলে তনু স্যারকে ভাসিয়ে বিয়েটা করেই ফেললে বলো? তোমার মতো থন্তবাজ মেয়েরা আর কি বা করতে পারে? আপনি যেমনটা ভাবছেন সেরকম কিছুই নয়। অফিসের কাউকে কিছু জানালে না কেন? স্যার কি তবে বউ বলে মেনে নিচ্ছে না? সেটা বরং আপনি স্যারকে জিজ্ঞেস করবেন। এই বলে তনু ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ত্রিনা ওর সাথে সাথে বেরিয়ে আসে। এদিকে ঋষি মল্লিকা দেবীর ঘরে ঢুকে দেখে মল্লিকা দেবী ভীষণ রেগে গিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। ঋষি বলে, ঠাম্মা, কিছু বলবে? শোনো ঋষি, আজ ওই মেয়ের জন্য লজ্জায় আমার মাথা একেবারে হেট হয়ে গেল। আমার গেস্টকে ও অপমান করলো। এভাবে কেন বলছো ঠাম্মা? ও তো আর ইচ্ছে করে করেনি, তাই না? দাদু ভাই, তুমি ওই মেয়ের হয়ে সালিশি গাইছো। 2 দিনের ওই মেয়ের জন্য তুমি আমার সাথে তর্ক করছো। তোমার থেকে কিন্তু আমি এটা আশা করিনি। তুমি আমায় ভুল বুঝছো ঠাম্মা। আমি বলছিলাম, মল্লিকা দেবী ঋষির কথা কেটে বেশ রাগের সুরে বললেন, থাক দাদু ভাই, আমাকে আর কিছু বোঝাতে এসো না। আমি সব বুঝতে পারছি। ওই মেয়েকে এই বাড়িতে আনা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আর আজ আমি সেই ভুলটাই শুধরে নেব। মল্লিকা মুখার্জি কখনো ভুল করতে পারে না, সেটা আমি আজ প্রমাণ করে দেব। এমন সময় তনু দরজায় নক করে ত্রিনাকে নিয়ে মল্লিকা দেবীর ঘরের ভিতরে আসে। মল্লিকা দেবী ত্রিনাকে বলেন, আই এম সরি ত্রিনা, তনু যে এরকম কাজ করবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। ইটস ওকে ম্যাডাম, প্লিজ আপনি এভাবে ক্ষমা চাইবেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। তোমাদের 3 জনকে এই রুমে ডাকার একটা বিশেষ কারণ আছে। 3 জনেই মন দিয়ে শোনো। আমি ঠিক করেছি, আমি আমার দাদু ভাইয়ের আবার বিয়ে দেবো। মল্লিকা দেবীর কথায় ঋষি আর তনু চমকে যায়। ঋষি বলে, মানে এসব তুমি কি বলছো? আর এসব পারিবারিক কথা টিনার সামনেই বা কেন বলছো তুমি? তনু কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে আর সবটা শোনে। যে মেয়েটা কয়েক মাস পর এই পরিবারের বউ হবে, তার সামনে পারিবারিক কথা বললে তো অসুবিধা নেই। কোথায় অসুবিধা? এই পরিবারের বউ হবে মানে? মানে আমি তোমার সাথে ত্রিনার বিয়ে ঠিক করেছি। কিছু মনে করবে না ম্যাডাম, কিন্তু স্যারে তো অলরেডি বিয়ে হয়ে গেছে তনুর সাথে। তাহলে আমরা কাউকে কিছু জানাইনি, কিন্তু সত্যিটা হলো এই বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, যা 3 বছরের জন্য করা হয়েছে। কিন্তু তনু আমাকে ঠকিয়েছে, আর তাই আমি আজকে থেকে এই বিয়ে আর মানি না। ডিভোর্স দিতে হলে কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হয়। তাই আগামী 6 মাসের মাথায় ঋষি তনুকে ডিভোর্স দেবে, আর তখনই আমি তোমার সাথে আমার দাদু ভাইয়ের বিয়ে দেবো। ত্রিনা এই কথা শুনে খুশিতে একেবারে লাফিয়ে ওঠে। কিন্তু ঠামা, আমাদের তো 3 বছরের কন্ট্রাক্ট ছিল। আমি জানি, কিন্তু তুমি যে কোনোদিনও এই পরিবারকে বংশধর দিতে পারবে না, সেটা কি আমায় তুমি জানিয়েছিলে? তুমি আর তোমার পরিবার আমাকে ঠকিয়েছো। এই বিয়ের জন্য তোমাকে আমি লাখ লাখ টাকা দিয়েছি, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙেছো। কিন্তু ঠাম্মা, টিনা আমার অ্যাসিস্ট্যান্ট, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি তোমার মতামত জানতে চাইনি। আজ আমি আমার সিদ্ধান্ত জানাবো বলেই তোমাদের ডেকেছি। আজ থেকে ত্রিনা তোমার বাগদত্তা হিসেবে সর্বদা তোমার সাথে সাথে থাকবে। ত্রিনা খুব ভালো মেয়ে, ও তোমায় আগলে আগলে রাখতে পারবে। আমার কথা শুনে চলবে। কি ত্রিনা, আমার কথা শুনবে তো? চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনার কথাও শুনবো আর স্যারকেও চোখের আড়াল হতে দেব না। এই বলে ত্রিনা ঋষির হাত চেপে ধরে। তনু চোখের জল আর সামলাতে না পেরে ঘর থেকে চলে যায়। মল্লিকা দেবীর ডিসিশন ঋষি মন থেকে মেনে নিতে না পারলেও মুখে কিছু না বলে ওখান থেকে চলে যায়। মল্লিকা দেবী ত্রিনাকে একা পেয়ে বলেন, এই মেয়েটার থেকে আমার দাদু ভাইকে তোমায় কিন্তু বাঁচাতেই হবে ত্রিনা। আজ থেকে এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। এই বাড়ির বউ হতে গেলে এইটুকু কাজ কিন্তু তোমাকে করতেই হবে। কোনো চিন্তা নেই ম্যাডাম, আপনি যেরকম বলবেন আমি ঠিক সেই রকমটাই করব।
আমি ঋষি স্যারকে পছন্দ করি, কিন্তু সেটা কখনো বলতে পারিনি। আজ আপনি আমার মনের কথা বুঝে যখন এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমি আপনার জন্য প্রাণও দিতে পারি। এই বলে তৃণা মল্লিকা দেবীকে প্রণাম করে, তারপর চলে যায়। মল্লিকা দেবী ঘরের দরজাটা বন্ধ করে আয়নার সামনে এসে দাঁড়ান। তারপর মনে মনে বলেন, আমি মল্লিকা মুখার্জি, আমি কখনো হারতে শিখিনি। এই তৃণাই হবে আমার ট্রাম্প কার্ড। আজকের মতো এখানেই ইতি টানল তনু আর ঋষিরাজের জীবনের আরও একটি চূড়ান্ত আবেগঘন এবং হাড় হিম করা অধ্যায়। বন্ধুরা, 10 নম্বর পর্বের এই অবিশ্বাস্য মোড় আজ আপনাদের মনের কোণে কতটা গভীর ক্ষত তৈরি করলো? আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো, আর আগামী পর্বে তনু কি সুস্থ হয়ে ফিরে আসতে পারবে বলে আপনার মনে হয়, তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমার মনের ক্লান্তি দূর করে দেয় এবং পরবর্তী পর্বটিকে আরও সুন্দর করে তোলার তাগিদ যোগায়। বন্ধুরা, তনুর এই জীবন মৃত্যুর লড়াই আর ঋষির ভেতরের এই অনুশোচনা যদি আজ আপনাদের চোখে সামান্যতম অশ্রুসজল করে থাকে, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনাদের এক একটি লাইক আমাদের এই ছোট্ট অডিও স্টোরি বাড়ি পরিবারকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আজকে আমাদের এই চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা নিয়মিত আমাদের গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করার কথা মনে নেই, তাদের কাছে মিস্টার অলোকেশ সরকারের বিনীত অনুরোধ এই ভালোবাসার সুন্দর সফরকে আরও দীর্ঘ করতে এবং এর পরবর্তী অর্থাৎ চূড়ান্ত ধামাকা 11 নম্বর পর্বটি ইউটিউবের পর্দায় সবার আগে উপভোগ করতে এখনই আপনাদের ভালোবাসার চ্যানেল অডিও স্টোরি বাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর হ্যাঁ, গল্পটি আপনার সেই সব বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে ছিলাম আমি এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের আরও একটি নতুন চমৎকার এবং অবিশ্বাস্য চমক নিয়ে, ঠিক এর পরবর্তী অর্থাৎ 11 নম্বর পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।